আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলছি বা কোনো দিকে গুলাইয়ে ফেলছি কিনা। যে অমিত শাহর হুমকি, শেখ হাসিনা আসছেন লাইভে, দুইটা কিন্তু দুই জিনিস। হঠাৎ করে গতকালকে সম্ভবত ভারতের অমিত শাহ উনি বিশাল একটা হুমকি দিয়ে বসছেন বাংলাদেশকে, না তো চলেন আমরা একটু সাইজ করি না ইন্ডিয়াকে। কি বলেন ভাইয়া, ইন্ডিয়াকে একটু সাইজ করা দরকার না? আমরা তো বঙ্গু, আমরা যদি সাইজ না করি কিভাবে হবে? তো আমি আমাদের নেত্রীর ভিডিও কনফারেন্স সেটার ব্যাপারে বলছি, তার আগে একটু অমিত শাহের বিষয়টা বলি। দেখেন, উনি যে হুমকিটা দিয়েছেন বহুদিন পরে উনি বলছেন, আর আমার হিসাবে অরিজিনাল কথাটাই বলছেন যে এখানকার জায়গা কি তোমার বাপ দাদার, তোমার বাপের জায়গা যে তুমি তুলে লইয়া যাইবা? ঠিক আছে না? বাংলাদেশ স্বাধীন করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশ 21 বছর শাসন করেছে। ওনার আমলে অনেক উন্নয়ন হয়েছে। এরপরও বলা হয় যে দেশ কি তোমার বাপ দাদার, এ বঙ্গুরা বলে। ঠিক সেম কথাটা আজকে অমিত শাহ বললেন, ভারতের মাটি তোমাদের বাপ দাদার। ভারত যুদ্ধ করা লাগবো না ভাই। ভারতের মানুষ যদি শুধু বলে যে আমরা মার্চ করে আসছি বাংলাদেশের দিকে, 140 কোটি মানুষ এক মার্চে আমরা সব পায়ের তলায় মিশা যাব, হেদেরই জায়গা নিয়ে নিব, কোপায়া দিব, কাইটে দিব, কত বড় বড় কথা এইসব ফকির নির্বুদ্ধের। আপনার কিছুদিন আগে কোথায় যে 10-12 দিন আগে দেখছেন তো, আপনারা শুনছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছিল কি যে আমি গ্রিনল্যান্ড দখল করে নিব, গ্রিনল্যান্ড হয় আমার কাছে বেচা দাও, আর নয়তো আমি দখল করে নিব আর্মি দিয়া। এরপরে কি শুরু হয়েছে দেখছেন তো, পুরা ইউরোপীয় ইউনিয়ন তো আগে একজোট ছিল, ওরা প্রত্যেকে 2জন 4জন 5জন করে একটা মহড়ার মতো করলো, মানে এটা আমেরিকার দেখানো যা তুমি আসলে আমরাও ছাড়বো না। আর যেই ন্যাটো ছিল, ন্যাটো কিন্তু তৈরি করছে এই ইউরোপ এবং আমেরিকা মিলে, সে ন্যাটোর মধ্যে অলরেডি ভাঙন শুরু হয়ে গেল। তা ন্যাটোর প্রতিষ্ঠাতা যাদের রক্ত ঘামে ন্যাটো, সেই হল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চলে গ্রিনল্যান্ড উনি কি দখল করবেন এটা নিয়ে। ওখান থেকে এখন উনি কিন্তু পিছিয়ে হটছেন। তো পাগলা মানুষ ভাই, পিছিয়ে হটে কিনা জানি না। এই যখন পরিস্থিতি যে একটা দেশের ভূখণ্ড, আজকে রাশিয়া ইউক্রেন এতদিন ধরে যুদ্ধ চলছে যে ইউক্রেনের ভূমি নিচ্ছে রাশিয়া, সেটা নিয়ে। হ্যাঁ, আর আপনারা এসছেন যে আমরা দখল করে নিব, আমরা খায়া ফেলাবো। হ্যাঁ, আপনারা মারলে বাঁচবেন না। অমিত শাহ কিন্তু সঠিক সময়ে সঠিক কারণেই হুমকিটা দিয়েছেন। কারণ আপনারা যদি একটু খেয়াল করেন যে গত বেশ কিছুদিন যাবৎ দেখছেন যে বাংলাদেশের বর্ডার এরিয়া পুরোটাতে সেনা ক্যাম্প থেকে শুরু করে অনেক কিছুই করেছেন। এবং অমিত শাহের হুমকিটার 2 দিন আগে আমাদের ওই যে কন্ডমাপা আছে না, আপনার যে পরিবেশ আপা আর কি, উনি রংপুরের ওইদিকে গিয়েছিলেন হানা ভোটের পক্ষে প্রচার চালাইতে। সেদিন কিন্তু উনি চাইনিজ অ্যাম্বাসাডারকে নিয়ে গিয়েছিলেন। ভোটের ক্যাম্পেইন বাংলাদেশের, ভোট ক্যাম্পেইন, ভোট দিবে বাংলাদেশের জনগণ, আর আপনারা নিরপেক্ষভাবে ইলেকশনটা করবেন। আপনারা কেন হানা পক্ষের প্রচার চালাইতেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেইখানে আবার এই চাইনিজ রাষ্ট্রদূত নিয়ে যেতে হবে কেন আপনারে? উনি কি বুঝে? উনি হানার বুঝে এটা কি? উনি বাংলায় কথা কয়, ইংলিশ পারে, কিছুই তো না, তাহলে ওনার নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে যে ওই জায়গায় মানে আমেরিকা ইন্ডিয়ারে দেখানো যে দেখো আমাদের সাথে আছে। এই জন্য অমিত শাহ যে হুমকিটা দিচ্ছেন, এই হুমকিটার ফলাফল আমরা কিছু না কিছু পাবো। একদম যে কিছু পাবো না তা না, কিছু না কিছু পাবো। এদিকে ভারতের আজকে বাংলাদেশের অনেক পত্রিকা হয়তো দেখছেন, হ্যাঁ ভারত বাজেট পেশ করেছে, সেখানে বাংলাদেশকে দেওয়া সাহায্য কমিয়ে দিয়েছে। কেন রে ফকির নির্বুত, তোরা না বলে বয়কট ভারত, বয়কট ভারত? তো এখন তোদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? তোরা তো বয়কট ভারত। আমি তো কমু যে এম্বাসি মেম্বাসি, ভারতের এম্বাসি মেম্বাসি যা আছে তোরা সব জ্বালায়া পড়াইয়া দে, কূটনীতিক সম্পর্কই ছিন্ন করে আলা। তোরা পাকিস্তানের সাথে কর, তোরা ওখান থেকে পাকিস্তান থেকে গাধার মাংস আইন না গরুর নামে বেশ বেচা খা। ঠিক আছে না? এই অবস্থাতেই চলবে। সুতরাং অমিত শাহের যেই হুমকি, এতদিন পরে এটা হুমকি দিছে, তবে এই হুমকিতে বাঙালির কাজ হবে না। আমার মতে ইন্ডিয়া একটা ডলাও দিতে হবে। কারণ আপনি দেখেন মুম্বাই অ্যাটাকের যেসব লোকগুলো, মুম্বাই বিস্ফোরণে জড়িত যেসব লোকগুলো
ছিল, এবং এটা ইন্টারন্যাশনালি জানে। এই লোকগুলো এখন বাংলাদেশে আছে সবাই, এবং পাকিস্তানের প্রচুর সন্ত্রাসী সংগঠনের লোকজন এখন বাংলাদেশে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ওরা ঘটাইতে পারে। শুধু ইন্ডিয়া তো দেখেই থাকে, ভাই আমার দেশ আমি রক্ষা করব না। আপনার বাড়ি এসে কেউ যদি বলে যে আপনার বাড়ি দখল করবেন, আপনার বাড়ির জায়গা এটা আমার, আপনার ছেড়ে দিবেন? আপনিও তো আপনার বাড়ির সীমানা প্রাচীর দেন, বা জায়গার মাপযোগ থাকে যে ভাই এখানে এসেন না, এখানে নিয়ে নিলে মারামারি হয়ে যায় না, কোপাকুপি হয়ে যায়। আরে বাপের সম্পত্তি ভাগের জন্য দুই ভাই পিটাপিটি হয়, সেইখানে আপনি আরেক দেশের সম্পদ খাইয়া ফেলাবেন, ভাগ করে দিবেন, আপনার নিজেরই লেংটির খবর নাই। এটা অবস্থা কি জানেন, যা আপনার নিজেরই ওই মিডল দণ্ড দেখা যায়, আবার আপনি কইতেছেন যে আরেকজনের পাশা দেখা যায় কেন? এই হচ্ছে বাঙালির অবস্থা। অমিত শাহ যা বলছেন, আমার মনে হয় কি জানেন, যে যে কোনো মুহূর্তে এমনও হইতে পারে যে বাংলাদেশের 3 টুকরা করে শুধু ঢাকার টুকরাটা রাইকা বাকি দোনোটাই ইন্ডিয়া দখল করে কইতে যে এটা আমাদের ভূমি, এবার তোরা যা ফালাবি ফালা। এটা হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আসেন যে আমি আমাদের নেত্রী, আমাদের আপা, ওনার যেই বার্তা আসবে, তবে অনেকে বলছে যে ভিডিও বার্তা দিবেন, তবে আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে যে উনি ভিডিও বার্তা দিবেন না। উনি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 12 তারিখের আগে একটা ভাষণ দেবেন। নির্বাচনের আগে, এই অবৈধ নির্বাচনটার আগে একটা ভাষণ দিবেন। সেই ভাষণটাতে উনি এই নির্বাচন যে আওয়ামী লীগ বিন যে নির্বাচনে এটা তো অবৈধ নির্বাচন, এই বিষয়ে এত কোনো দিক নির্দেশনা তুলে দিবেন, এবং জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কিভাবে এই নির্বাচন না গিয়ে নিজ ঘরে থেকে বয়কট, নো ভোট নো ভোট, মানে আমরা ভোট দিতে যাবো না, জীবন বাঁচাও, এইটা বইলা এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার একটা কথা আছে বলে আমার কাছে যতটুকু। তবে সেটা কবে, কখন, কোন মুহূর্তে হবে সেটা এইক্ষণ পর্যন্ত কেউ বলতে পারে না। তার কারণ কি জানেন, উনি যেদিন ভাষণটা দেবেন সেই দিনে তো এমন হইতে পারে যে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট কাট অফ করতে পারে, বা উনি যেই 2, 4, 5টা বা 10টা বা 20টা যেসব ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন টিভি চ্যানেল, ওগুলার হয়তো স্লট আউট করে দিতে পারে, যে মানে ওগুলা বাংলাদেশে দেখা যাবে না। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের যেসব ভাই বোন বন্ধু বান্ধব আছেন, আপনার ফ্রি ভিপিএন ডাউনলোড করে অলরেডি রাখেন, ফ্রি ভিপিএনটা ডাউনলোড করে রাখেন। অনেক ইউটিউব চ্যানেল, অনেক টিভি চ্যানেল হয়তো ওনার ভাষাটাকে সরাসরি প্রচার করে দিব। যেন আমিও চেষ্টা করব যে আমি যদি এরকম দেখি, তাহলে আমি হয়তো আমার ফেসবুকে, ইউটিউবে আইনা আমি এটাকে চালাইয়ে দিব। তার কারণ হচ্ছে বাংলাদেশে যদিও বন্ধ করা হয়, আমাদের এখানে তো বন্ধ করতে পারবেন না। আর আমরা বাইরে থেকে যারা আছি, আমরা বাইরে যারা আছি, তারাও যদি চালাইয়া দিই, তাহলে আপনি করবেনটা কি? আপনি কত হাজার লোক বন্ধ করবেন? সুতরাং বন্ধ করতে পারবেন না, পুরোপুরি বন্ধ করতে পারবে না। এইটা হবে, এবং সেটার জন্য উনি নাকি 7 থেকে 9 মিনিট ধরে ভাষণ দিবেন। এর ভিতরে হয়তো 2-4টা প্রশ্ন থাকতে পারে, হয়তো কারো এই যেসব সাংবাদিকরা থাকবে এদের হয়তো 2-একটা, তবে এটা হবে লাইভ, সরাসরি লাইভ। মানে এতদিন যেটা দেখেছেন যে উনি এর আগে আপনার ওই যে 2টা চ্যানেল, সম্ভবত এ টিম এবং আরেকটা কোনটাতে আসছিলেন জানি, তাতে ওনার চেহারা দেখা যায় নাই। বিভিন্ন হোয়াটসঅ্যাপ কল, তারপর মেসেঞ্জারে কল, এরপর টেলিগ্রাম, বু টিম, এ টিম, বি টিম, সি টিম, যত জায়গায় কোথাও ওনার চেহারা কেউ দেখেন নাই। তবে এর মধ্যে একটা বিষয় ছিল যে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15ই আগস্ট মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এখন পর্যন্ত যদি আপনারা ওই কবর খোঁড়েন, তাহলে মনে হয় হাড্ডি মাড্ডিও নেই, এগুলো সব মাটিতে মিশে গেছে। কিন্তু এইটাও বাঙ্গু মুসলমান তো বলবো না, বঙ্গবন্ধুদের মধ্যে বহুত খারাপ, এই জামাত বিএনপির আতঙ্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের এই জারজ বাঙালি, এখনো 20% জারজ বাঙালি, তাদের শেখ মুজিবের নাম শুনলেই ভয়। তালিবার শয়েকার শেখ খ পর্যন্ত, তালিবার শয়েকার শুনলেই তাদের কলিজায় ভয় ঢুকে যায়, তাদের ব্লাড প্রেশার বেড়ে যায় 180-র উপরে, 200-র উপরে চলে যায়, তাদের ডায়াবেটিস হাই হয়ে যায়, সব কিছু হাই হয়ে যায়। যার কারণে এই যে 32 নম্বর বাড়ি, যেটা হেরিটেজ সম্পত্তি, যেটাতে কোনো কিছুই নাই, এটাকে জাস্ট এমনি রাখছে মানুষজন দেখতো, ওইটাও ভাঙা নিশ্চিহ্ন করছে। এখনো যা আছে ওইটাও ভাঙবে, মানে ওদের ভয়।
এইটার ভেতর থেকে না বাইরে যায়, মানে ওরা ঘুমাইলেও শেখ মুজিবরে ভয়ে দেখে। সুতরাং 18 মাস এই সব হারামজাদার ভিতরে একটা বজে শেখ হাসিনাটা ভয়। এই জন্য আমাদের নেত্রী ধরেন আসে নাই, ফেস দেখায় নাই, কারণ এই সময় মতন দেখাবে, কারণ ফেস প্রতিদিন ফেস দেখানোর চেয়ে একবারই দেখাবে, সেই দিনে আপনাদের কেয়ামত হবে। ইন্ট্রিম ভাইদের কথা বলছি। তো এই জন্যই বলছি আপনাদেরকে যে যেটা শিওর খবর যে আস্তে আস্তে আসছেন উনি, এখন হয়তো ফেস হবেন। ফেস মানে কি, সরাসরি ভিডিও লাইভে আসছেন, এবং এইটা সম্ভবত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল তো না, পৃথিবীর বিভিন্ন দেশের টিভি চ্যানেল ওনার সেদিনে সে ভাষণটা প্রচার করবে বলে আমার কাছে যতটুকু নিউজ আছে, এবং আমরা তো সকলেই করব, আপনারাও করবেন সবাই। এবং এইটা হবে একটা ভূমিকম্প, এবং এটার পরেই যে কোনো মুহূর্তে উনি আবার বাংলাদেশও চলে আসতে পারেন। হইতে পারে না এমন যে সরোয়ার্দী উদ্যানে 48 ঘন্টা লাগবে, 24 ঘন্টার একটা টাইম দিবে, যাক আমি কালকে আসছি সরোয়ার্দী উদ্যানে, উনি চলে আসলেন, আর ততক্ষণে আমরা তো 4 ঘন্টা টাইম পাইলেই সরোয়ার্দী উদ্যান ঘেরাও করতে পারবো বাংলাদেশে আমরা যারা আছি। এটা আসছে ধাপে ধাপে, তবে ভিডিও বার্তা নয়, এবার ভিডিও বার্তা নয়, এবার সরাসরি লাইভে আসছেন। যারা বলছেন যে ভিডিও বার্তা, আমার কাছে যে খবরটুকু আছে সেটা হচ্ছে ভিডিও বার্তা নয়, উনি সরাসরি লাইভে আসবেন, এবং সেটা হচ্ছে যে 7 থেকে 9 মিনিটের একটা লাইভে উনি একটা ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, যে এই জাতি উদ্দেশ্যে ভাষণ দিবেন, দেশ রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়ে নেমে পড়ার ভাষণ দিবেন। সেটাই আমরা এখন দেখার অপেক্ষায়, শোনার অপেক্ষায়, আমাদের নেত্রীকে দু চোখ ভরে প্রাণ ভরে দেখার এবং ওনার কথা শোনার অপেক্ষায় আছি। আমি কি আওয়ামী লীগ? না, আমি আওয়ামী লীগ না। এখন নিশ্চয়ই বলবেন, আসাদ আপনি তো ফেসবুকে লিখেছিলেন আজকে থেকে আমি আওয়ামী লীগ। আমি লিখেছিলাম, আমি একইভাবে লিখেছিলাম আমি অভিজিৎ, আমি হুমায়ুন আজাদ, আমি লিখেছিলাম আমি মাইশা আমিনী। তার মানে কি আমি মাইশা আমিনী? এটা প্রতিবাদের একটা ভাষা। তুমি যেটাকে দমাতে চাও আমি সেখান থেকে শুরু করব। আওয়ামী লীগকে যেদিন নিষিদ্ধ করা হয়েছে অন্যায়ভাবে, সেদিন থেকে আমি আওয়ামী লীগের উপরে হয়ে যাওয়ার নির্যাতন নিপীড়নের প্রতিবাদ করছি, কারণ তারা ক্ষতিগ্রস্ত, তারা নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলার মধ্যে তৃপ্তি আছে। একইভাবে আমি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি আদিবাসী এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন, আহমেদিয়া সম্প্রদায় রয়েছেন, বাংলাদেশের যারা শিখ রয়েছেন, যারা শিয়া সম্প্রদায় রয়েছেন, তাদের উপরে প্রায় প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন হয়। আমি সেগুলোর প্রতিবাদ প্রায় 1 যুগ ধরে করে আসছি। তার মানে কি আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? না, আমি তা নই। আমি অ্যাক্টিভিস্ট। আমার কাজ, আমার কাছে যেটা মনে হয় বেঠিক সেটা তুলে ধরা। আপনি সমর্থন করবেন কি করবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি সমর্থনও করতে পারেন, পরামর্শ দিতে পারেন, নিন্দাও করতে পারেন। আমরা তো কাউকে জোর করে বা প্রলুব্ধ করছি না, কোনো উস্কানি সমাজে দিচ্ছি না। এই 1 যুগ ধরে অ্যাক্টিভিজমের মধ্যে কোথাও আমি কারোর বাড়ি ভাঙতে বলেছি, গাড়ি ভাঙতে বলেছি, কাউকে থাপ্পড় দিতে বলেছি? না, আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ। এবং আমাদের সমাজে যে পরিমাণে বিষ বাষ্প ছড়ানো হয়, সেই বিষ বাষ্পের আসলে এগেনস্টে সচেতন করার মানুষের সংখ্যা খুব কম। আমি এই বিষয়ে যোগ্য না হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে কথা বলি। এবার যারা আমাকে আওয়ামী লীগের ট্যাগ দেয় তাদের কাছে প্রশ্ন, যেখানে আমি আওয়ামী লীগারই না, এবং অসংখ্য লাইভে আমি বলেছি আমার জীবদ্দশায় কোনোদিন রাজনৈতিক কোনো অঙ্গনে আমাকে পাবেন না, কোনো পদ পদবিতে আমি যাব না। এর চেয়ে আরো বড় সত্য অতীত। আমি গোপালগঞ্জের সন্তান। এই কথাটা আমাকে যারা চেনেন তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ জানতেনই না, কারণ আমি এটা কখনো জানাইনি। কেন জানাইনি জানেন? গোপালগঞ্জের মানুষ হওয়ার কারণে অনেকেই সুযোগ সুবিধা নিয়েছেন, এটা আমি দেখেছি। আমি ওই সুযোগ সন্ধানী বা সুবিধাবাদীদের দলে নিজেকে ফেলতে চাইনি, আবার নিজের জন্মভূমিকে অস্বীকারও করিনি কোনোদিন। যেদিন এই জুলাই জঙ্গিরা গোপালগঞ্জে গেল, গোপালগঞ্জের মানুষের উপরে হামলার উদ্দেশ্যে এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে, তখন আমি চিৎকার করে বলেছি আমিও গোপালী। এর কারণ ওই গোপালগঞ্জের মানুষগুলোর উপরে গণহত্যা চালানো হয়েছে শুধুমাত্র তারা গোপালগঞ্জের এবং বঙ্গবন্ধুকে ধারণ করেন বলে, বঙ্গবন্ধুর সমাধিস্থল এই ধরনের জুলাই জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে গেছিলেন বলে। তো এই যে আমি গোপালগঞ্জের
আমি বাংলাদেশে এতগুলো বছর ছিলাম, আওয়ামী লীগের শাসন আমল ছিল গত 17 বছর 16 বছর, একজন আওয়ামী লীগের এসে বলুক যে আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নিয়েছি, 10 টাকা আমাকে দিয়েছে, এমন কোনো আওয়ামী লীগার থাকলে কমেন্ট করবেন। যদি প্রমাণ দিতে পারেন, আমি ইউনুসের কারেন্সিতে আপনাকে রিটার্ন করব। ইউনুসের কারেন্সি মানে ওই যে বলে না সুদে আসলে। এখন বাংলাদেশে সবচেয়ে বেশি সুদ খায় কে? ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংক, মাত্রাটা সবচেয়ে বেশি। তো সেই মানে সেই মাত্রায় আমি আপনার টাকা রিটার্ন করব, সবচেয়ে উচ্চ হারে সুদ দিয়ে রিটার্ন করব, সুদে আসলে আসলে এবং সুদ সহ। এবার হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি কেন? কারণ এটাই তাদের ব্যবসা। আপনারা দেখেছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় কিছু ব্যক্তি এসে মুক্তিযুদ্ধের সনদ বিক্রি করত। কে মুক্তিযোদ্ধার সন্তান, কে রাজাকার, এগুলো তারা বসে বসে ট্যাগ দিত। কিছু হলেই তাদের মতের বিরুদ্ধে গেলেই আচ্ছা এ রাজাকারের বাচ্চা, এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এ স্বাধীনতা বিরোধী, দেশের শত্রু। এবং ওই ব্যক্তিরাই কিন্তু পতন ঘটিয়েছে আওয়ামী লীগের। এবং এরা আসলে চিহ্নিত যে রাজাকারের বাচ্চাগুলো আছে, যে সাদিক কায়েম বা অন্যান্য জামাতি ফামাতি ফাটোয়ারি, এদের আওয়ামী ভার্সন, এদের চরিত্র একই। ওই সার্জিস যেরকম আমার বঙ্গবন্ধু বলে চিৎকার করে, এরাও আমার শেখ মুজিব চিৎকার করে। যতক্ষণ স্বার্থ ততক্ষণ চিৎকার, স্বার্থ নেই চিৎকার নেই। এদের অনেক খ্যাতি আছে। সুইজারল্যান্ড থেকে দুজন ব্যক্তি এসেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, বাংলাদেশে আমাকে এসে বললেন একটা ব্যক্তির কথা বলে যে ও ভাই কি হয় ইতে ওকে বোতল বিক্রি হয়ে যায়, একটা বোতল এসে বিক্রি হয়ে যায়। গণজাগরণের সময় 2টা বাবা তারে কেউ ধরাই দিলে, মানে গণজাগরণ মঞ্চের বিভিন্ন বিষয়ে এসে বাগড়া দিত, মুক্তিযুদ্ধের গবেষক ওই আরিফ রহমান টাইপের আর কি। তো বাগড়া দিত, তারে 2টা বাবাকেও দিয়ে দিলে সে শান্ত হয়ে চলে যেত, মানে আপদ বিদায় করা। এই ধরনের ঝামেলা এরা করতো, এখনো ঝামেলা করে যাচ্ছে। এবং এদের মানে পুঁজি হচ্ছে বেয়াদবি। বীর মুক্তিযোদ্ধাদের লাইভে মদ্যপ হয়ে গালাগালি করে, এমনকি তাদের নেত্রীর সামনে বিড়ি খায়। এটা তাদের রাজনীতি, এটা তাদের মুক্তিযুদ্ধের চেতনা। পিনাকির মারে ধর্ষণ করতে চাওয়া এবং সেই স্ক্রিনশট নিয়ে শেখ হাসিনার সাথে কানেকশন দেখিয়ে পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রকে ইমেল করেছে এই জুলাই জঙ্গি ইউনুস গ্যাং। দেখিয়েছে আওয়ামী লীগ ফিরলে আমাদের জুলাই যোদ্ধা নারীদেরকে তারা ধর্ষণ করবে, প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। তো এরা আওয়ামী লীগের উপকার করে না ক্ষতি করে তা আপনারা জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বদ মানুষের কাছ থেকে মদ ছিনিয়ে নেওয়া উচিত। এরা মদ খাওয়ার যোগ্য না, এরা মদ খেয়ে যা তা করে। আমাদের এই বাংলার গ্রামগঞ্জে দেখা যায় কিছু প্রফেশনাল মাতালকে, মানে এদেরকে আপনি চিনবেন, মদ খাই শুধু গালাগালি করার জন্য। 2 চুমুক দিয়েই এই তোর বলে বলে পাড়া মহল্লায় চিৎকার করতে থাকে, সবাই জানে পাগল ছাগল, পাত্তা দেয় না। আওয়ামী লীগের দুর্দশা এমন যে এই ধরনের মদ্য বসব্যগুলো হয়ে গেছে এখন আওয়ামী লীগের নীতি নির্ধারক। বলছিলাম 10 বছর ধরে অ্যাক্টিভিজম করি, এরকম কত পাগল ছাগল দেখে এসেছি। যদি কোনো অ্যাডভাইস দিয়ে থাকি, যদি তৃণমূল আওয়ামী লীগের অধিকার নিয়ে কথা বলে থাকি, সেটা মন থেকে করছি। দালাল ধান্দাবাজ হলে এইভাবে করতে পারতাম না, এদের সাথে তালে তাল মিলিয়ে আমাকে চলতে হতো। তুই বেটা দালাল, আমি তো আর না, আমি কেন তোর সাথে তোর ইজম আমি ফলো করব? দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের সেই সন্ত্রাসীর কথা, বাহাউদ্দিন বাহার, যে কিনা শুধুমাত্র কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ ধ্বংস করেনি, সারা বাংলাদেশে সাম্প্রদায়িক বিশ্বাস ছড়িয়ে দিয়েছিল। সেখানে অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, দেশছাড়া হতে বাধ্য হয়েছেন। এবং সেই বাহার যখন কলকাতায়, আমি জানলাম, আমি তার শাস্তি নিশ্চিতের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করলাম। সে আটক হয়েছিল, শেখ হাসিনার ফোনে রিকোয়েস্টে সে ছাড়া পেয়েছে। এরপরে আমি আমার প্রতিবাদ অব্যাহত রেখেছি, অর্থাৎ শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে আমি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি ক্ষুদ্র মানুষ, আমি পারিনি, কিন্তু আপনাদের সামনে তো দৃষ্টান্ত এটি। আমি যদি আওয়ামী লীগের কাছ থেকে কোনোদিন সুযোগ সুবিধা নিতাম, এরকম শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমার থাকতো। ভবিষ্যৎ যদি কোনো ধান্দা থাকে যে আওয়ামী লীগ ফিরলে এই করব সেই করব, তাহলে কি আমি এরকম বিদ্রোহ করি না। আরেকটি উদাহরণ, এই যে ইশতেহার থেকে আমি বের হয়ে গেলাম এবং জানান দিলাম ইশতেহার আওয়ামী লীগের টাকা খেয়েছে, আমাকে লুকিয়ে, আমাকে সামনে রেখে, আমাকে দেখিয়ে টাকা মেরেছে সবাক। এবং তার পরবর্তী ধান্দা, আওয়ামী লীগ ক্ষমতায় যদি কখনো আসে সে বিভিন্ন টেন্ডার নেবে, এগুলো তো আমি বলে দিয়েছি। কারণ আমি বিক্রি হওয়ার না, আমার নামে যদি কেউ গোপনে আমাকে বিক্রি করতে চায় আমি প্রকাশ্যে বলে দেবো, ভবিষ্যতে বলবো। তো ধান্দাবাজির তো
কোনো প্ল্যানই নাই, কাকে ভয় দেখায়? এবার বলেন আওয়ামী লীগের সমালোচনা কি আমি করি নাই ক্ষমতায় থাকতে? করেছি। আমাকে বলা হয়, অনেকেই বলেন লাল বদরের সংজ্ঞা কি? আমি কোন কালে লাল বদর ছিলাম? আমার তো কোনো পোস্ট আমি ডিলিট করি না। শুধু একটা ভিডিও কিছুদিন আগে ডিলিট করেছিলাম, যখন এই সাদ্দামের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে, তার পরিবারের সদস্য হত্যা বা আত্মহত্যার শিকার হয়েছেন, তাকে দেখতে দেওয়া হয়নি তার মৃত স্ত্রী এবং সন্তানকে। আমি বেশ ক্ষুব্ধ হয়ে ভিডিওর মধ্যে কিছু স্ল্যাং ব্যবহার করেছিলাম, যেটা পরবর্তীতে আমি নিজের ভিডিও নিজে দেখে মনে হচ্ছে যে এটা পিনাকি টাইপের হয়ে যাচ্ছে। আমি আর ভিডিওটি পাবলিক রাখিনি, প্রাইভেট করে দিয়েছি। তো জায়গাটি খুবই স্পষ্ট যে অ্যাক্টিভিজমে সমালোচনা থাকবে। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, আমি আবার আওয়ামী লীগের সমালোচনা করবো, এবং এটা প্রকাশ্যে নিজুম মজুমদারের সাথে শোতে বলেছি। তো দেখেন, যেচে মানে কোনো কারণ ছাড়া মানুষকে ট্যাগ দেওয়া এবং গালাগালি করা, এটা কিন্তু সমাধান না। কথা স্পষ্টভাবেই বলা উচিত। আমি যদি কোনো অন্যায় করি, আপনি আমার সমালোচনা করেন, কিন্তু যদি কোনো ভালো কাজ করছি, সেটাকে কেন মানে শত্রুতা হিসেবে দেখছেন? আপনি কাজ করেন না। আমার ভিডিও আউটপুট, সাউন্ড কোয়ালিটি ভালো, কথা বলার ধরন অনেকেই বলেন ভালো। এর কারণ আমি দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজম করেছি। এটার জন্য আমার আলাদা কোনো আমি আলাদা কোনো বিশেষ ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, সিনেমাটোগ্রাফি আমার সাবজেক্ট, আমি এটা নিয়ে এখনো পড়ি, কিছু কাজ করেছিও, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি আমাকে প্রতিপক্ষ মনে করছেন শুধুমাত্র আপনার ধান্দার জায়গায় আঘাত পড়ছে বলে। মানে আপনি তো বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, ঘোড়ার ডিম বানাইছেন। আউটপুট তো কিছুই নেই, বসে বসে বিড়ি খান আর গালাগালি করেন মানুষকে। তো যারা আপনাদের টাকা দেয়, তারা তো নিশ্চয়ই বলে যে আসাদ এত ভালো করে, তোমরা এত টাকা নিয়ে করতে পারো না কেন? আমি টাকা নিই না বলেই এটা করতে পারি, টাকা পয়সার ধান্দা করলে পারতাম না। তো ওরা এটা মনে করে যে আমি পরবর্তীতে আওয়ামী লীগের খোঁজ টোজ নিয়েছে, কোনো জায়গা থেকে ধান্দা কোনো পায় নাই, এখন আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আসলে আমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর পদ আমি ছিনিয়ে নেব। জীবনে কোনোদিন রাজনীতি করবো না, এটা আগে বলেছি, এখনো বলে রাখছি। রাজনীতি আমার জন্য না, আমার পরিচয় আমি অ্যাক্টিভিস্ট। এই বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা আমি যে পরিমাণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমাকে যে লালবদর বলেন, আমি কবে শেখ হাসিনার পতনের পরে স্বাধীন চিৎকার করেছি? কবে প্রোফাইল পিকচার ওই আবু সাইদের পর থেকে কালোর এগেনস্টে লাল করেছি? কবে? দেখেন আমার প্রোফাইল পিকচার কোথায় লাল, যা লাল বদর যেখান থেকে বলা হয়। কালোর মধ্যে কি ধূসর ছিল নাকি পিওর কালো ছিল আওয়ামী লীগের ক্যাম্পেইন? এবং লাল বদরদের ক্যাম্পেইন কি ছিল? লাল। এবং এক দফা শেখ হাসিনার পতনের পরে পালাইছে বলে নাচা, এগুলো কোথায় নাচছি বলেন? কোনো ভিডিও তো আমি ডিলিট করি না, কোনো পোস্ট আমি তো ডিলিট করি না। দেখেন না, আমার তো সবকিছু ওপেন। এবং জুলাই আগস্টের যে ভিডিওগুলো, সেগুলো ওপেন। আর দেখেন আমি ভিডিওতে কি বলেছি। সমালোচনা করেছি আওয়ামী লীগের, তেমনি সমালোচনা করেছি জুলাই জঙ্গিদেরকে। আমি প্রথম ব্যক্তি যে আবু সাইদ যে একটা জঙ্গি, এবং সে যে পুলিশ পিটিয়ে এবং পুলিশ পেটাপিটির মধ্যে এই গন্ডগোলের মধ্যে মারা গেছে, এটা যে হত্যা না, সেটা আমি বাংলাদেশের প্রথম কোনো অ্যাক্টিভিস্ট বলেছিলাম, এবং সেটা জুলাইয়ের 18 তারিখ বলেছিলাম। আমার ভিডিওগুলো আছে, ইউটিউবে আছে, এই চ্যানেলেই আছে, দেখে নেন, ফেসবুকে আছে, দেখে নেন। মানে আওয়ামী লীগেরদের মধ্যে একটা বড় সংখ্যা আছে, তারা ওই যারা দেখতে না তার চলন বাঁকা, আমাদের নেত্রীর ভূয়সী প্রশংসা করবে না মানে এ খারাপ, এ জামাত শিবির, এই ধরনের চিন্তা থেকে বের হন। আপনাদের এই চিন্তার কারণে সার্জিসরা, হাসনাতরা আপনাদের দলে ঢুকেছে, এবং আপেলের ভেতরটা যেরকম পোকায় খেয়ে ফেলে, এরকম পোকায় খেয়ে ফেলেছিল, আপনারা বাইরে থেকে দেখতে পারেননি। এবং এখন আপনারা শত্রু এবং মিত্র চিন্তা ভুল করছেন। ট্যাগে রাজনীতি করেন না, এবং যদি করেনও তাতে কিচ্ছু যায় আসে না। আমার অ্যাক্টিভিজম, আমার কর্ম আপনি থামাতে পারবেন না। আওয়ামী লীগ আসলে আবার সমালোচনা করব। এখন যদি আওয়ামী লীগ ফর্মেই নাই, কোনো রাজনীতি নেই, তাদের সমালোচনা করার কোনো জায়গাও খুঁজে পাই না। প্রতিদিন পাই তাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এখন আমার 34 বছর বয়সে বুঝ হওয়ার পর থেকে যতগুলো শাসক দেখেছি এই বাংলাদেশে, সবচেয়ে খারাপ হচ্ছে ইউনূস। সবচেয়ে শুধু খারাপ না, সকল শাসককে মেলালে যতটা খারাপ হয়, এর চেয়ে 3 গুণ খারাপ এই ইউনূস। এখন এত বড় একটা খারাপ লোকের সমালোচনা বাদ দিয়া আমি কি শেখ হাসিনা আমার পাসপোর্ট কেড়ে নিয়েছেন, আমাকে 2 বার জেল কাটিয়েছেন, বাংলাদেশে ডিজিএফআই দ্বারা গুম করিয়েছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। আমার ক্ষোভ আছে, এখন কি আমি শেখ হাসিনা নিয়ে পড়ে থাকবো? কবে মরল রহমত, এখন কি আমি জিয়ারত করব? আমি প্রতিহিংসার ব্যাপারটি তুলে ধরতে চাই না। আওয়ামী লীগ নির্যাতিত নিপীড়িত, আমি আওয়ামী লীগের এই নির্যাতন নিপীড়নের বন্ধে কথা বলি। এখন মনে হইতে পারে আমি আওয়ামী লীগ করি, আবার এই জুলাই জঙ্গিদের বিরোধিতা করি, ওরা তো বলেই আমি আওয়ামী লীগ। আপনাদের মনে হতে হবে আমি আওয়ামী লীগ না। কথাটা কান খুলে শুনে রাখেন, আমি আওয়ামী লীগ না, কোনোদিন আওয়ামী লীগ হবো না। হ্যাঁ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এটা আপনারও অনেকেরই অনেক 14 গোষ্ঠী জামাত, 14 গোষ্ঠী জামাত হইলে ভিন্ন বিষয়, বিএনপি থাকতেই পারে। তো
এইটা তো কোনো না, মানে একটা ব্যক্তির স্ট্যান্ডার্ড না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। যদি আপনি আওয়ামী লীগের রাজনীতি করে থাকেন, তৃণমূলের হয়ে থাকেন, তাহলে আপনি আমার ভুল ত্রুটি থাকলে দেখাবেন। আর যে নেতাদের আপনারা দেখেছেন, যেই নেতারা ক্যাম্পাসে ক্যাম্পাসে চাঁদাবাজি করেছে, মানুষকে নির্যাতন নিপীড়ন করে সাধারণ ছাত্রদের বিরোধী করে ফেলেছে, যেই নেতারা পদ পদবি বিক্রি করেছে, এখন অনলাইনে এসে চিপা চাপায় মুখ দেখায়, তাদের মুখটা একটু মনে রাখবেন। আমি মনে করি তৃণমূল থেকেই আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব আসা উচিত। এবং কথাগুলো বলেই এই যারা আগের বদমাস, যাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, পতন কি আপনার আমার কারণে হয়েছে? যে মন্ত্রী এমপি তাদের দায় না দিয়ে আমাদের দায় দেওয়া হচ্ছে কেন? অনেকে বলছে যে আসাদ নূরদের কারণে, তসলিমা নাসরিনের কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। কোথায়? জুলাই জঙ্গিরা আমাদের কোন কথাটাকে কোট করেছে, কোট করে বলেছে হ্যাঁ এটাই ঠিক? আমরা কোন ন্যারেটিভ দিয়েছিলাম? ইনকিলাব জিন্দাবাদ, জয় বাংলা, এগুলো আমরা ন্যারেটিভ বানিয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে এমন কিছু করেছিলাম? তাহলে কেন? তৃণমূলের নেতাকর্মীদের অনুরোধ থাকবে যে আপনারা তো ভালো মন্দ বোঝেন, কারণ আপনারা এখন অগ্নি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের উঠতে বসতে আতঙ্কে থাকতে হয়। তো বিপদে সবচেয়ে ভালো বন্ধু চেনে, আপনারা বন্ধু এবং শত্রু চিনবেন। যে নেতারা আপনাদের সাথে প্রতারণা করেছে, জেল খাটার পরে জেল থেকে বের হয়ে আপনারা মেসেজ করছেন, সিন করে রিপ্লাই করছে না, অর্থকষ্টে এই সাব্বিরদের সাদ্দামদের স্ত্রী পুত্র আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, তো তারা কি মানে সুবিধা বা সহমর্মিতা নেতাদের কাছ থেকে পেয়েছেন? সেই প্রশ্নটা তো নিশ্চয়ই তাদের কাছে, অর্থাৎ এই তৃণমূল আপনাদের কাছে সবচেয়ে পরিচিত। যদি আমি ভুল কিছু বলে থাকি কমেন্ট করবেন, জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিওগুলো অনেকের কাছে ছড়ায়। লাইক কমেন্ট এগুলো তো আর কি বলি, আগের ভিডিওতে কখনো কোনো ভিডিওতে শুনেছেন যে আমার ভিডিওতে একটা লাইক করেন? এটা একটা আর কি, যদি আপনার ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, যেন একটা র্যাঙ্কিংয়ের নিচে চলে যায়। যোগ্যতা দিয়ে বা কর্ম দিয়ে সামনে আসা উচিত। এবং যা কিছু ভুল ত্রুটি অবশ্যই কড়াভাবে সমালোচনা করবেন। আমি আপনাকে কোনো দলের দোসর অমুক এইগুলো ট্যাগ দেবো না। অনেক ভালো।